যে ইউক্রেন আজ নিজের অস্তিত্ব বাঁচাতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে, সারা বিশ্বের কাছে সাহায্য চাইছে, ঠিক সেই ইউক্রেনই হঠাৎ করে ভারতের বিরুদ্ধে এতটা ক্ষুব্ধ হয়ে উঠল কেন? আর শুধু তাই নয়, একই সময় কাতার, ইউএই আর সৌদি আরব হঠাৎ করে তাদের গ্যাস ফ্যাসিলিটিগুলিকে কেন বন্ধ করে দিল? কেন এমনটা বলা হচ্ছে যে আগামী 14 দিনের মধ্যেই মিডল ইস্ট থেকে গ্যাস সাপ্লাই একেবারে জিরো হয়ে যেতে পারে? 5.8 মিলিয়ন টনের বিশাল শর্টফল, আর বিশ্বের হাতে কোনো ক্লিয়ার ব্যাকআপ প্ল্যানও নেই, কিন্তু ভারতের কাছে আছে। তাই আসল প্রশ্নটা এটা না যে সংকট আসবে কিনা, আসল প্রশ্নটা হলো যে ভারত এমন কি প্ল্যান তৈরি করে রেখেছে যা এখনো বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। চলুন প্রথম আপডেট থেকে শুরু করি। একটা সিম্পল সিনারিও ভাবুন, যদি কেউ চুপচাপ আপনাদের বাড়িতে ঢুকে কিছু করার চেষ্টা করে আর ধরা পড়ার পর সে উল্টে তোমাকেই চিৎকার করে দোষ দিতে শুরু করে, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে এখন চিৎকার করে আর লাভ কি, এসব করার আগে তো ভাবা উচিত ছিল, তাই না? ঠিক এমনই একটা সিচুয়েশন এখন তৈরি হয়েছে ভারত, ইউক্রেন আর মায়ানমারের বর্ডার এলাকায়। এই পুরো ঘটনার শুরু মিজোরাম থেকে, একটি শান্ত সুন্দর স্টেট, কিন্তু এখন সেই জায়গাতেই একটা বড় এক্সপোজার সামনে এসেছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি একটি বড় অপারেশন চালিয়ে 6 জন ইউক্রেনিয়ান আর একজন আমেরিকান নাগরিককে গ্রেপ্তার করেছে দিল্লি, লখনৌ আর কলকাতা এয়ারপোর্ট থেকে। তাদের বিরুদ্ধে অভিযোগ কি যে তারা অবৈধভাবে দেশে ঢোকে এবং সন্দেহজনক কার্যকলাপও করে। এখন প্রশ্নটা হচ্ছে, এই 7 জন ফরেন নাগরিক মিজোরামে কি করছিল? আর এখানেই গল্পটা একদম হলিউড স্পাই থ্রিলারের মতো টার্ন নেয়। এনআইএ এর রিপোর্ট অনুযায়ী এরা ভারতের ভেতর দিয়ে একটা ট্রানজিট করিডোর বানানোর চেষ্টা করছিল। সহজ ভাষায় বললে, ভারতের মাটিকে ব্যবহার করে মায়ানমারের উগ্রপন্থীদের ট্রেনিং দেওয়া হচ্ছিল। কিসের ট্রেনিং? আধুনিক যুদ্ধ কৌশল, অ্যাডভান্স টেকনোলজি, ডেডলি ড্রোন অপারেশন। রিপোর্টস বলছে তাদের লক্ষ্য দুটো হতে পারে: মায়ানমারের সিভিল ওয়ারে হাইটেক অস্ত্র সরবরাহ করা, অথবা ভারতের বিরুদ্ধেই বড় কোনো কনস্পিরেসি তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে মিজোরামই কেন? কারণটা খুব ক্লিয়ার, এই রাজ্যটা সরাসরি মিয়ানমারের বর্ডারের সঙ্গে যুক্ত। এনআইএর ধারণা, বর্ডারের দুই পাশে থাকা কিছু লোকাল লোক সামান্য টাকার লোভে এই বিদেশিদের ইল্লিগাল ক্রসিং এর সাহায্য করছিল। এখন সবথেকে বড় প্রশ্নটা উঠে আসে, এই বিদেশিদের পেছনে আসলে মাস্টার মাইন্ড কে? এদের ফান্ডিং কোথা থেকে আসছে? তদন্ত এখনো চলছে, আর খবর অনুযায়ী এই নেটওয়ার্কে আরো 8 জন ইউক্রেনিয়ান নাগরিক আছে যারা এখন এনআইএর র্যাডারে রয়েছে। এখানেই গল্পটা হঠাৎ একটা বড় টার্ন নেয়। এই গ্রেপ্তার নিয়ে ইউক্রেনের ফরেন মিনিস্ট্রি ভীষণভাবে রিয়াক্ট করেছে, একেবারে ওপেনলি ভারতকে চ্যালেঞ্জ করে। রিপোর্টস অনুযায়ী ইউক্রেন বলছে এটা তাদের নাগরিকদের রাইটস ভায়োলেশন এবং তারা ইমিডিয়েট রিলিজ দাবি করছে। ইউক্রেনের ফরেন মিনিস্টার তো সরাসরি ভারতের দিকে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, যদি এরা রাশিয়ার নাগরিক হতো তাহলে কি ভারত এভাবে গ্রেপ্তার করতো? আরো বলা হয়েছে ভারত কোনো সলিড এভিডেন্স ছাড়াই তাদের নাগরিকদের টেরর গ্রুপসের সাথে লিঙ্ক করছে, তাদের সিটিজেনদের সাথে দেখা করার জন্য কনসুলার অ্যাক্সেসেরও দাবি করেছে। পুরো ঘটনাটিকে তামাশা বলে ডিসমিস করা হয়েছে। এখনো পর্যন্ত ভারত সরকার এই বিষয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি, কিন্তু আপনারা নিজেরাই ভাবুন, ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে ঢোকা, তারপর রেস্ট্রিক্টেড এলাকায় যাওয়া যেখানে ফরেন এন্ট্রি কমপ্লিটলি ব্যান্ড, এবং সেখানে গিয়ে সাসপিশিয়াস ড্রোন অ্যাক্টিভিটি চালানো। এই ধরনের লোকেদের কি সত্যিই ছেড়ে দেওয়া উচিত? ভারত আগেও পাকিস্তানের দিক থেকে বহুবার সিকিউরিটি ব্রিচের শিকার হয়েছে, এখন কি মিয়ানমার বর্ডার দিয়েও এই একই ঘটনা হতে দেওয়া যায়? আর এখন আসছে এই গল্পের সবথেকে বড় টুইস্ট, ভারতীয় এজেন্সিস প্রথমে এই ইনফিল্ট্রেশনের খবর পেল কিভাবে? এই ইন্টেলিজেন্স ইনপুট এসেছে সরাসরি রাশিয়া থেকে। ঠিক শুনেছেন, রাশিয়া। হিন্দুস্তান টাইমস এবং আরো বেশ কিছু রিপোর্টে বলা হয়েছে রাশিয়ান ইন্টেলিজেন্স প্রথমে ভারতকে অ্যালার্ট করে। তারা জানায় এই 6 জন ইউক্রেনিয়ান এবং একজন আমেরিকান নাগরিক মায়ানমারে ইনসার্জেন্টদের ট্রেনিং দিচ্ছিল। এই রাশিয়ান টিপ অফের ভিত্তিতেই এনআইএ তাদের বড় অপারেশন শুরু করে এবং শেষ পর্যন্ত এই পুরো নেটওয়ার্ক ধরা পড়ে। এখন চলুন আরেকটা বড় আপডেটের দিকে যাই। এখনো পর্যন্ত যা হচ্ছিল সেটা শুধুই শুরু ছিল, আসল ধাক্কাটা এখন আসতে চলেছে, আর তার ইম্প্যাক্ট সরাসরি ভারতের ওপর পড়বে। একটা প্রবাদ আছে, যে অন্যের জন্য গর্ত করে সে নিজেই আগে সেখানে পড়ে। মিডল ইস্টে সেই গর্ত এখন তৈরি হয়ে গেছে, আর এখন শুধু প্রশ্ন যে কে প্রথমে পড়বে। ইউএই ঘোষণা করেছে জিরো গ্যাস প্রোডাকশন, মানে আপাতত পুরো গ্যাস উৎপাদন বন্ধ। কাতারের বিশ্বের সবথেকে বড় এলএনজি ফ্যাসিলিটি ইতিমধ্যেই অফলাইন, আর ইরানের ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইক যেগুলি ইন্টারসেপ্ট করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তা এখনো থামেনি। এখন আসল প্রশ্ন, এই বিশাল ক্রাইসিসের সবথেকে বড় মূল্য কে দেবে? ইউরোপ, পাকিস্তান, বাংলাদেশ নাকি ইন্ডিয়া? উত্তরটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ আমরা আগেই বলেছিলাম যত এই যুদ্ধ বাড়বে তত ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টকে ইকোনমিক কোলাপসের দিকে ঠেলে দেবে। আর এখন সেই সময় এসে গেছে। মিডল ইস্টের সেই তেল আর গ্যাস যেটা এতদিন ধরে পুরো পৃথিবীর ইকোনমিকে চালিয়ে নিয়ে আসছে, সেটা এখন ধীরে ধীরে এক এক করে নিভে যেতে শুরু করেছে। ইউএই অলরেডি অফিসিয়ালি ঘোষণা করেছে জিরো গ্যাস প্রোডাকশন। কাতার তাদের মেজর গ্যাস ফ্যাসিলিটিস শাটডাউন করে দিয়েছে, আর এই সবকিছুর মূল কারণ ইরানের লাগাতার কাউন্টার অ্যাটাকস। এখন প্রশ্ন উঠছে, ইরান হঠাৎ এত অ্যাগ্রেসিভ হয়ে উঠল কেন? চলুন একটু লাইফ লাইনের দিকে ফিরে যাই। 19 মার্চ রাত প্রায় 10:30 একটা বড় ব্রেকিং নিউজ সামনে আসে। ইসরায়েল সরাসরি অ্যাটাক করে ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে।
এখন বুঝতে হবে এই সাউথ পার্স কোনো সাধারণ গ্যাস ফিল্ড নয়, এটা বিশ্বের সবথেকে বড় গ্যাস রিজার্ভ জোন। ইরানের মেজর গ্যাস প্রোডাকশন এখান থেকেই হয়। আর ইন্টারেস্টিং বিষয়টা হলো, ম্যাপে যদি দেখেন ইরানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেখানে শেষ হয় সেখান থেকে কাতার শুরু হয়। কাতারে এই একটু গ্যাস ফিল্ডকে বলা হয় নর্থ ডোম, মানে একটাই গ্যাস ফিল্ড কিন্তু দুই দেশের মধ্যে ভাগ করা। এখন সমস্যা কোথায় হলো, ইসরায়েল অ্যাটাক করেছে ইরানের অংশে, কিন্তু ইম্প্যাক্ট পড়েছে দুই দেশের ওপরেই। আর এর জবাবে ইরান ছুড়ে দিয়েছে ব্যালিস্টিক মিসাইলস, কিন্তু এগুলি কোনো সাধারণ মিসাইলস নয়। বিশ্ব এখন এগুলিকে বলছে ডান্সিক ব্যালিস্টিক মিসাইল, কারণ এই মিসাইল আকাশে জিগজ্যাগ প্যাটার্নে মুভ করে, যার ফলে ইন্টারসেপ্ট করা প্রায় ইম্পসিবল হয়ে পড়েছে। আর একই সাথে মাল্টিপল টার্গেটসে হিট করতে পারে। এই একটা জিনিস পরিষ্কার করে দেয়, ইরানের কাউন্টার অ্যাটাক ক্যাপাবিলিটি এখন সম্পূর্ণ ইনট্যাক্ট। যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরানের আর্মি প্রায় শেষ, শুধু কয়েকটা ড্রোন বাকি, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি পুরো উল্টো পিকচার দেখাচ্ছে। কুয়েত অলরেডি অ্যাটাকের মুখে পড়েছে, শয়বা অয়েল ফিল্ড এবং রিফাইনারি টার্গেট করা হয়েছে। কাতারের বিশ্বের সবথেকে বড় গ্যাস রিফাইনারি যেটি সরাসরি ধ্বংস করা হয়েছে। এই ফুটেজ এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল যে কিভাবে এই রিফাইনারি আগুনে পুড়ছে। তারপর ইরান অ্যাটাক করে কাতারের রাস লাফান ফ্যাসিলিটিতে। এটা ছিল বিশ্বের সবথেকে বড় এলএনজি কমপ্লেক্স, আর এখন কমপ্লিটলি অফলাইন, বন্ধ, কার্যত শেষ। এখানেই শেষ নয়, ইউএইর শাহ গ্যাস প্ল্যান্ট, সেখানে ড্রোন স্ট্রাইক হয়েছে এবং ইউএইর একাধিক গ্যাস ফিল্ড পুরোপুরি শাটডাউন করতে হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করবে, ইসরায়েল অ্যাটাক করেছে, তাহলে ইরান কেন পুরো মিডল ইস্টকে ড্র্যাগ করছে এই কনফ্লিক্টে? এর অ্যান্সার খুব ক্লিয়ার। এই দেশগুলি থেকে ইউরোপে গ্যাস সাপ্লাই যায়। বিশেষ করে কাতারে এমন ইনফ্রাস্ট্রাকচার আছে যেখান থেকে ডাইরেক্টলি ইউরোপে গ্যাস এক্সপোর্ট হয়, আর ইরান ঠিক সেই লাইফলাইনটাকেই টার্গেট করেছে। এখন ট্রাম্পকে প্রশ্ন করা হলো, আপনাদের তো কাতারের সঙ্গে ডিফেন্স প্যাক্ট আছে, তাহলে কাতার অ্যাটাকের মুখে পড়ছে কেন? ট্রাম্পের উত্তর, আমরা জানতামই না ইসরায়েল এই অ্যাটাক করবে, কিন্তু বাস্তবতা সবাই জানে ইউএস এর গ্রিন সিগন্যাল ছাড়া ইসরায়েল এত বড় স্ট্রাইক দিতে পারতো না। আর এখানেই এই যুদ্ধ একটা নতুন লেভেলে পৌঁছে গেছে। এটা শুধু আর মিলিটারি কনফ্লিক্ট নয়, এটা এখন গ্লোবাল এনার্জি সিকিউরিটি ক্রাইসিসের মুখে পড়েছে। মিডল ইস্টের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার এখন প্রায় ধ্বংসের মুখে, আর এর ইম্প্যাক্ট ইতিমধ্যেই ভারতের উপর পড়তে শুরু করেছে। ভারত সরকার নিজেই অফিসিয়ালি স্বীকার করেছে এই পরিস্থিতি আমাদেরকেও এফেক্ট করছে। এখন আসল প্রশ্নটা হচ্ছে, যখন মিডল ইস্টের গ্যাস প্রোডাকশন জিরোর দিকে যাচ্ছে, তখন গ্লোবাল ইকোনমির ওপর এর ইম্প্যাক্ট কি হবে? আর কেন এই ক্রাইসিস পাকিস্তান আর বাংলাদেশের মতো দেশগুলির ইকোনমিকে প্র্যাকটিক্যালি কোলাপস করে দিতে পারে? বন্ধুরা, কাতার, ইউএই আর কুয়েতে যে অ্যাটাক হয়েছে তার ফলে গ্যাস প্রোডাকশন প্রায় পুরোপুরি থেমে গেছে। এখন ধরুন কাতার যদি আজই গ্যাস ফ্যাসিলিটি রিস্টার্ট করতে চায়, তবুও কমপক্ষে 14 দিন সময় লাগবে। কেন? প্রথমে এক্সট্রিম টেম্পারেচার কমাতে হবে, তারপর ড্যামেজড ইকুইপমেন্ট রিপেয়ার করতে হবে, তারপর এলএনজি প্রোডাকশন শুরু হবে, তারপর ফুল স্কেল অপারেশনে ফিরবে। ইউএইর অবস্থাও খুব আলাদা নয়। এখন বড় পিকচারটা দেখুন, মিডল ইস্ট পুরো বিশ্বের প্রায় 19% গ্যাস সাপ্লাই দেয়। এখন যদি এটা রিপ্লেস করতে হয়, ইউএসএ, রাশিয়া, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া সবাইকে একসাথে ধরলেও সাপ্লাই হবে মাত্র 2 মিলিয়ন টন, কিন্তু শর্টফল কত? 5.8 মিলিয়ন টন, মানে বিশ্বজুড়ে ম্যাসিভ গ্যাস শর্টেজ আসছে। আর একটা টেকনিক্যাল সমস্যা আছে, মিডল ইস্টের গ্যাসে সালফার লেভেল একটা নির্দিষ্ট রকমের, কিন্তু ইউএস বা রাশিয়ার গ্যাস একেবারেই আলাদা কম্পোজিশনের। ফলে যে ইন্ডাস্ট্রিজ মিডল ইস্টের গ্যাসের ডিপেন্ডেন্ট, তারা ওভারনাইট ইউএস গ্যাসে সুইচ করতে পারবে না, তাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার বদলাতে হবে। এখন আসল প্রশ্ন, এই পুরো ক্রাইসিসের সবথেকে বড় মূল্য কে দেবে? ভাবো, এমন একটা দেশ যার ইকোনমি দাঁড়িয়ে একটা সিঙ্গেল পাইপলাইনের ওপর, যার 99% গ্যাস ডিপেন্ডেন্সি কাতারের ওপর, যার কাছে নেই ডাইভার্সিফিকেশন, নেই ব্যাকআপ, নেই ফিনান্সিয়াল স্ট্রেংথ। সেই পাইপলাইন শুকিয়ে গেলে কি হবে? ফ্যাক্টরিজ বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ সংকট দেখা যাবে এবং ইকোনমিক কোলাপস হবে। আর নামটা তো সবারই জানা, পাকিস্তান। কিন্তু শুধু পাকিস্তান না, তার পাশে আছে বাংলাদেশও, যাদের প্রায় 70% গ্যাস ডিপেন্ডেন্সি কাতারের ওপর। যে দেশ কয়েক মাস আগেও ভারতের দিকে অ্যাগ্রেসিভ স্ট্যান্স নিচ্ছিল, সেই বাংলাদেশি এখন ভারতের সামনে এসে বলে যে প্লিজ আমাদেরকে গ্যাস দাও। আর এই পুরো ঝড়ের মধ্যে ভারত দাঁড়িয়ে আছে একটা স্ট্রং ট্রি এর মতো। ভারতের ইকোনমিতে গ্যাসের কন্ট্রিবিউশন মাত্র 6%। আমাদের মেইন এনার্জি সোর্স পেট্রোল, ডিজেল, কোল, আর আমরা যে গ্যাস ইম্পোর্ট করি তার মধ্যে মিডল ইস্টের শেয়ার মাত্র 50%, বাকি অন্য দেশগুলি থেকে আসে। অর্থাৎ ভারত তার সাপ্লাই চেন অলরেডি ডাইভার্সিফাই করে ফেলেছে। ইম্প্যাক্ট পড়বে, কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের মতো ডিভাস্টেটিং হবে না। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।